Hi my viewers, I am Eni Ahmed. I back with another topic, causative verb. আজকে টপিক্সের নাম কজেটিভ ভার্ব। হোয়াট ইজ কল কজেটিভ ভার্ব? কজ এই শব্দ থেকে আসছে। কজের অর্থ হচ্ছে ঘটানো। হ্যাভ সামবডি ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ কাউকে নিয়ে যদি আমরা কোনো কাজ করিয়ে নিই তাহলে যে ভার্বগুলো ব্যবহার করি সেই ভার্বগুলোকে বলা হয় আসলে কজেটিভ ভার্ব। যেমন মা তার শিশুকে চাঁদ দেখান, এখানে মা কিন্তু নিজে চাঁদ দেখে না, বরঞ্চ তার বাচ্চাকে চাঁদ দেখান, অর্থাৎ এই দেখা কাজটি বাচ্চার দ্বারা সংগঠিত হয়। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি এখন যাই কজেটিভের বাংলা কি? প্রযোজক ক্রিয়া। প্রযোজক মিন্স সাবজেক্টের হাতে থাকবে সমস্ত ক্ষমতা, কিন্তু কাজটি করিয়ে নেবে অবজেক্টের মাধ্যমে। এই ভার্বগুলোকে সাধারণত বলা হয় কজেটিভ ভার্ব। তো আজকে আমরা কিছু সিম্পল ভার্ব এবং কিছু পজিটিভ ভার্ব নিয়ে কথা বলবো। আমার বিশ্বাস তোমাদের ভার্বগুলো অবশ্যই প্রয়োজন হবে। ফার্স্টে আমরা দেখাবো কিছু পজিটিভ ভার্ব। ডাইভ, যখন আমরা নিজে ডুব দিই তখন হবে ড্রাইভ, আর যখন অন্যকে আমরা ডুবিয়ে দিই তখন হবে ডিপ। নেক্সট ড্রিঙ্ক, যখন আমরা নিজে পান করি অর্থাৎ নিজে যখন আমরা খাই তখন হবে ড্রিঙ্ক, আর যদি কাউকে ভিজিয়ে দিই অথবা পান করায়ে দিই তখন হবে আমাদের ড্যান্স। আর ফল, হঠাৎ করে নিজে যদি পড়ে যায় অর্থাৎ সাবজেক্ট যদি পড়ে যায় তাহলে হবে ফল, আর যদি কাউকে ফেলে দেয় অথবা ভোপাদিত করে দেয় তাহলে হবে আমাদের ফেল। আর যদি আমি নিজেই বেডের উপর শুয়ে পড়ি অথবা সাবজেক্ট যদি নিজেই কাজ করে তাহলে হবে আসছে লাই, আর যদি কাউকে শুয়ে দেয় বা শোয়ানো হয় তাহলে হবে লে, আর যদি আমি নিজেই স্মরণ করি তাহলে হবে আর রিমেম্বার, আর যদি কাউকে স্মরণ করায়ে দিই তাহলে হবে রিমাইন্ড, আর ঘুম থেকে যদি আমি নিজেই উঠি তাহলে হবে রাইস, আর যদি কাউকে ঘুমে থেকে জাগায়ে তুলি তখন হবে আমাদের রেইস। তো বন্ধুরা, ঠিক এই রকমই যখন আমি নিজে দেখি তখন হবে সি, আই সি এ বিউটিফুল বার্ড, আর যখন আমি কাউকে দেখাই তখন হবে শো। আর ডিয়ার স্টুডেন্ট, এই যে ফার্স্টে এতে আমরা যে ভার্বগুলো ব্যবহার করছি, আর যেমন ডাইভ থেকে ডিপ, এখানে যদি আমি একটু লক্ষ্য করি তাহলে দেখব অল্প কিছু পরিবর্তন আসছে। ড্রিঙ্কের জায়গায় ড্রিঙ্কস, ফলের জায়গায় ফেল, লাইয়ের জায়গায় লে, রিমেম্বারের জায়গায় রিমাইন্ড, আর রাইজের জায়গায় রেইজ। দ্যাট মিনস টু চেঞ্জ সামথিং, নট টোটালি চেঞ্জ। তো এই ধরনের ভার্বকে এই পাশে যেটা আমি ব্যবহার করছি এদের নাম পজিটিভ ভার্ব। এখন আমরা দ্বিতীয় অর্থাৎ বি এক্সাম্পলে যাব। যেমন ইট মানে নিজে খাওয়া, যখন আমরা নিজে খাই তখন ব্যবহার করি ইট, আর অপরকে যখন আমরা খাইয়ে দিই অর্থাৎ পজিটিভ ঘটাই, কোনো কিছু ঘটাই কাউকে দ্বারা তখন হবে আমাদের ফিড। তারপরে লার্ন, আমি যদি নিজে কোনো কিছু শিখি তাহলে হবে লার্ন, আর যদি কাউকে শেখাই তখন হবে টিচ। তো তারপরে একটা আমরা লিখছি নো মানে নিজে জানা, আর অন্যকে যদি জানিয়ে দেওয়া হয় তাহলে হবে ইনফর্ম। তো বন্ধুরা, এই যে আমরা বির এক্সাম্পলে দেখলাম ফিডের সাথে ইটের কোনো সম্পর্কই নেই, বিশেষ করে বানানোর ক্ষেত্রে আমরা দেখলাম সম্পূর্ণ পরিবর্তন আসছে। ইটের জায়গায় ফিড অক্ষরগুলোর কোনো মিল নেই, যেমন ডাইভের সাথে ডিপের কিন্তু মিল ছিল, কিছুটা পরিবর্তন। আর এখানে দেখলাম বি এক্সাম্পলে সম্পূর্ণ পরিবর্তন। আর লার্ন এবং টিচ, নো এবং ইনফর্ম সম্পূর্ণ চেঞ্জ, সম্পূর্ণ টোটালি চেঞ্জ। তাহলে পজিটিভ ভার্ব ফার্স্টে দেখলাম কিছুটা পরিবর্তন হয়ে পজিটিভ ভার্ব হতে পারে, আবার সিম্পল ভার্ব সম্পূর্ণ পরিবর্তন হয়েও পজিটিভ ভার্ব হতে পারে। আমরা যাব আমাদের আরেকটি উদাহরণের সিতে। তো সিতে আমরা দেখবো এখন ওয়াক মানে নিজে হাঁটা। আই ওয়াক আর্লি ইন দ্য মর্নিং এভরিডে, আমি প্রত্যেক দিন সকালে হাঁটি এবং আমি আমার বাচ্চাকে প্রত্যেক দিন সকালে হাঁটাই। আই ওয়াক মাই বেবি ইন দ্য মর্নিং এভরিডে। এই ক্ষেত্রে আমরা দেখব ওয়াকে। তারপরে ফ্লাই মানে ওরা, যেমন দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিগুলো আকাশে উঠছে। আবার দি বয়েজ আর ফ্লাইং দ্য কাইট ইন দ্য স্কাই, বালকেরা ঘুড়ি আকাশে উড়াচ্ছে। ফার্স্ট সেন্টেন্সে আমি দেখলাম পাখি নিজেই তার কাজটা করছে, আবার দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখলাম বালকেরা ঘুড়ি উড়াচ্ছে, অর্থাৎ ঘুড়ি যে উঠছে
সেটা বালকের দ্বারা সংগঠিত হয়েছে, অর্থাৎ বালক নিজে কাজ না করে গুরুর দ্বারা কাজটা সংগঠিত করছে। এই ক্ষেত্রে আমরা দেখলাম ভার্বের কোনো পরিবর্তনই নেই। যেমন ওয়াকের জায়গায় ওয়াকই আছে, ফ্লাইয়ের জায়গায় ফ্লাই আছে। এক্সাম্পল সিতে আমরা দেখলাম কিছু কিছু ভার্ব পরিবর্তন না হয়েও পজিটিভ হিসাবেও কাজ করতে পারে, একই সাথে তারা সিম্পল ভার্ব হিসাবে কাজ করতে পারে। কিন্তু প্রশ্ন জাগে আর এক জায়গায়, কীরকম? যেমন আমি একটা ভার্ব এখন লিখব, ডু একটা ভার্ব। আচ্ছা, এই ডু ভার্বের কি কোনো পজিটিভ ফর্ম আছে? অ্যাকচুয়ালি নেই। এরা আংশিক পরিবর্তন হয়েও হয় না, আবার টোটালি পরিবর্তন হয়েও পজিটিভ হিসাবে কাজ করতে পারে না, আবার নিজেও পজিটিভ রূপে ব্যবহার করা যায় না। ঠিক এই রকম শত শত ভার্ব আছে, যেমন লাভ, লাভটা সবসময় সিম্পল ভার্ব হিসেবে কাজ করে, এদের পজিটিভ কোনো রূপ নেই। আবার যদি বলা হয় পেলে, সেক্ষেত্রে একই ঘটনা ঘটবে। এইরকম অনেক ভার্ব আছে, রাইট আছে, তো আমি ভার্বগুলোর আর নাম নেব না। তাহলে এখন প্রশ্ন জাগে, আচ্ছা এই ভার্বগুলোর যে পজিটিভ রূপ নেই, তাহলে কি এরা পজিটিভ হিসাবে কি কাজ করতে পারবে না? অর্থাৎ আমি একজনকে ভালোবাসি, আমি কি আর একজনকে ভালোবাসাতে পারবো না? আমি একটি কাজ করি, আমি কি আরেকজনের দিয়ে কি কাজটি করায় নিতে পারবো না? আমি খেলা করি, আমি কি আরেকজনের দিয়ে কি খেলায় নিতে পারবো না? অবশ্যই পারবো। এই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে, 5টি গুরুত্বপূর্ণ পজিটিভ ভার্বের আশ্রয় নিতে হবে। যেমন নাম্বার 1 মেক ভার্বের, নাম্বার 2 লেট ভার্বের, নাম্বার 3 হ্যাভ ভার্বের, নাম্বার 4 গেট ভার্বের, এবং লাস্ট ওয়ান হেল্প ভার্বের। তো প্রশ্ন জায়গায় এই 5টি কি তাহলে তখন পজিটিভ হিসাবে বা ভার্ব হিসাবে কাজ করবে না আরও? আসলে আরও আছে, যেমন আক্স আছে, আলাও আছে, পারমিট আছে, এনাবল আছে, সেগুলো নিয়ে আসলে আমরা বেশি চিন্তা করব না। এখন আমরা যাব 5 ইম্পর্টেন্ট পজিটিভ ভার্ব and their structure to make a sentence. First one, our positive verb make. My dear student, make এর পরে অবজেক্ট হিসাবে বা এজেন্ট হিসাবে পার্সন হোক অথবা থিংস হোক, অর্থাৎ ব্যক্তিবাচক হোক অথবা বস্তুবাচক হোক, যেভাবেই থাকুক না কেন অবজেক্ট, এরপরে হবে ভার্বের বেস ফর্ম। এখন প্রশ্ন জাগে, ভার্বের বেস ফর্ম কাকে বলে? যখন ভার্বের সাথে এস বাই এস থাকবে না, ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে না, ভার্বের আগে কোনো ইনফিনিটিভ বা টু থাকবে না, শুধুমাত্র ভার্বের রুট ওয়ার্ড শব্দটা থাকবে, তখনই হবে ভার্বের বেস ফর্ম। ঠিক একই রকম যখন লেট পজিটিভ ভার্ব হিসাবে আমরা ব্যবহার করব, লেটের পরে যে অবজেক্টটা থাকবে বা এজেন্ট, আমরা জানি অবজেক্টের আর একটা নাম এজেন্ট। এই ক্ষেত্রে এজেন্টের পর, অর্থাৎ এজেন্ট হিসাবে যদি পার্সন বা থিং থাকে, একই রকম মেকের মতনই ভার্বের বেস ফর্ম আসবে, তারপরে থাকবে এক্সটেনশন। তার মানে মেক এবং লেটের ভিতর কোনো পার্থক্যই নেই, অর্থাৎ দুটোর পরেই হবে ভার্বের বেস ফর্ম। এবার আমরা যাব 3 নম্বর আমাদের ভার্ব নিয়ে, হ্যাভ। হ্যাভের পরে যদি অবজেক্ট থাকে, এই অবজেক্টটা কিন্তু হতেই হবে পার্সোনাল অবজেক্ট। আমরা দেখলাম ফার্স্টে দুটো পার্সোনাল এবং থিং, কিন্তু হ্যাভের ক্ষেত্রে এসে শুধুই পার্সন, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে তাহলে হবে ভার্বের বেস ফর্ম। 3টেই ভার্বের বেস ফর্ম, কিন্তু হ্যাভের ক্ষেত্রে একটু ডিফারেন্স, এখানে আসবে পার্সন। আমরা যাব 4 নম্বর স্ট্রাকচারে। 4 নম্বরে থাকবে গেট ভার্ব। গেট ভার্বটা বেশি গুরুত্বপূর্ণ। গেট ভার্বের পরে অবজেক্ট হিসাবে যদি থাকে পার্সন, তাহলে অবশ্যই এখানে কিন্তু ডিফারেন্স হয়ে গেছে, এখানে হবে ইনফিনিটিভ, অর্থাৎ ভার্বের আগে টু ব্যবহার করতে হবে, যাকে আমরা বলি ইনফিনিটিভ। বন্ধুরা, এখন যাব আমরা আমাদের 5 নম্বর পজিটিভ ভার্ব হিসাবে হেল্পের ব্যবহার। হেল্পের পরেই যদি কোনো পার্সন থাকে, তাহলে অবশ্যই বসবে ইনফিনিটিভ। আর যদি ইনফর্মাল ওয়েতে আমরা ব্যবহার করতে চাই, তাহলে হবে ভার্বের বেস ফর্ম। প্রশ্ন জাগে যে দুটোই তো হবে, ভার্বের আগে টু বসবে, আবার বেস ফর্মও বসবে, কোনটা মোর প্রিফারেবল? আমি বলবো অবশ্যই তোমাকে, যদি তুমি ফর্মাল ওয়েতে ব্যবহার করতে চাও, অবশ্যই ইনফিনিটিভ হবে। তবে দুটো ফর্মই কারেক্ট। আমি যে 5টা স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম, এই 5টা স্ট্রাকচারকে বলা হয় অ্যাক্টিভ স্ট্রাকচার। এখানে এজেন্ট নিজেই কাজ করে অ্যাক্টিভ হিসাবে, যার ফলে এই 5টা স্ট্রাকচারকে বলা হয়
অ্যাক্টিভ স্ট্রাকচার। বন্ধুরা এখন যাব প্যাসিভ স্ট্রাকচার। আসলে এই পজিটিভ ভার্ব মাত্র দুটো পজিটিভ ভার্ব, যা কিনা হ্যাভ এবং গেট। এদের পরে যদি অবজেক্ট থাকে তাহলেই এরা প্যাসিভ হিসাবে কাজ করে। তো আমরা দেখব এখন হ্যাভের পরে অবজেক্ট থিংস, অবশ্যই বস্তুবাচক। বস্তুবাচক পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, খেয়াল যেন থাকে। বস্তুবাচকের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, যাকে আমরা বলি ভার্ব 3। আর গেটের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। গেটের পরে অবশ্যই হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। গেটের পরে অবজেক্ট থিংস বা বস্তু, তারপরে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো একটি কথা স্মরণ করায় দিতে চাই, এখানে আমরা 5টি পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করেছি। এই 5টি পজিটিভ ভার্ব যে রূপেই থাকুক না কেন, অর্থাৎ যে ফর্মেই থাকুক না কেন, আরও ক্লিয়ার করে বলতে পারি যে টেন্সেই থাকুক না কেন, ইজ নট এ ফ্যাক্টর। দেখতে হবে এদের পরে অবজেক্টটা কোন রূপে আছে, ওই অবজেক্টটি বা এজেন্টটি পার্সন অথবা থিংস কিনা, অর্থাৎ ব্যক্তিবাচক অথবা বস্তুবাচক কিনা। যদি হয় তাহলে যে স্ট্রাকচারগুলো আমি দেখালাম এই অনুপাতেই আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। আর এদের পরে যে ভার্বগুলো থাকে, যেটা আমি নীল কালি দিয়ে লিখছি, এই ভার্বগুলোকে বলা হয় অ্যাক্টিভ বা অ্যাকশন ভার্ব। বন্ধুরা এই হলো স্ট্রাকচার। বন্ধুরা এখন দেখব 5টি পজিটিভ ভার্বের অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ এক্সাম্পল। নাম্বার 1, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করে নিয়েছিলাম। তো মেক যখন বাক্যে ব্যবহার করা হয় তখন কিছুটা ইম্পোর্টস করতে হয়, অর্থাৎ কিছুটা কম্পেলড, বাধ্য করা। যেমন আই মেক হিম, দ্যাট মিনস হি ইজ নট উইলিং টু ডু, বাট আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। তো এই মেক ভার্বটা যে ফর্মেই থাক না কেন, প্রেজেন্ট ফর্মে হতে পারে বা পাস্ট ফর্মে হতে পারে, যে ফর্মেই থাকুক না কেন, এরপরে ভার্বের বেস ফর্ম হবে। তো এখন দেখি দ্বিতীয় এক্সাম্পলে, আই মেক মাই মেশিন স্টপ, দ্যাট মিনস মাই মেশিন ইজ গোয়িং অন, আই গিভ এ লিটল বিট ফোর্স টু স্টপ মাই মেশিন। হিয়ার অলসো বেস ফর্ম অফ দ্য ভার্ব। অ্যানাদার পজিটিভ ভার্ব ইজ লেট। বন্ধুরা লেট হিসাবে যখন ব্যবহার করব পজিটিভ ভার্ব, তখন অনুমতি দেওয়া অর্থে ব্যবহার করা হয়। আর আমরা জানি লেটের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই। আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করার অনুমতি দিই, দ্যাট মিন্স হি ইজ অ্যালাউড টু ডু দ্য ওয়ার্ক। এখানে দেখলাম ভার্বের বেস ফর্ম, আর ফার্স্টে অবজেক্ট হিসাবে যেটা পেয়েছি পার্সোনাল অবজেক্ট। নেক্সট ওয়ান, আই লেট মাই মেশিন। মেশিন যখনই ব্যবহার করব সেটা হবে আমাদের থিংস বা বস্তুবাচক অবজেক্ট, এরপরেও ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা দেখলাম ফার্স্টের এক্সাম্পলগুলো, অর্থাৎ 4টি যে এক্সাম্পল, এদের পরে বস্তুবাচক বা ব্যক্তিবাচক যে অবজেক্টই থাকুক না কেন, সব ক্ষেত্রেই ভার্বের বেস ফর্ম। আর এখন যদি আমরা টেন্স পরিবর্তন করি তাও একই হবে, অর্থাৎ আমি যদি এখানে উইল মেক অথবা এখানে মেকের জায়গায় যদি মেড ব্যবহার করি তবু স্ট্রাকচার একই হবে। বন্ধুরা খেয়াল যেন থাকে। এখন যাব আমাদের আরেকটি পজিটিভ ভার্বের এক্সাম্পলে, আই হ্যাড হিম ডু দ্য ওয়ার্ক, দ্যাট মিন্স আই গিভ দ্য রেসপন্সিবিলিটি হিম টু ডু দ্য ওয়ার্ক। যখনই হ্যাভ ব্যবহার করব তখন দায়িত্ব অর্পণ করা হয়, অর্থাৎ এখানে কোনো ফোর্স কাজ করবে না। এরপরেও যদি পার্সন থাকে ভার্বের বেস ফর্ম হবে। এখানে ডুটা বেস ফর্ম, অবশ্যই এখানে পার্সোনাল অবজেক্টই হতে হবে। নেক্সট ওয়ান, গেট ভার্ব। তো গেট কখন ব্যবহার করা হয় পজিটিভ হিসাবে? যখন কাউকে কনভিন্স করা হয়, অর্থাৎ বলে কয়ে রাজি করে নেওয়া। যেমন আই গট হিম টু ডু দ্য ওয়ার্ক, আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে কাজটি করে নিয়েছিলাম। তো টেন্স এখানে পরিবর্তন করছি, প্রেজেন্ট টেন্সের জায়গায় পাস্ট টেন্স। আমরা যে টেন্সে ব্যবহার করি না কেন, যদি থাকে পার্সোনাল অবজেক্ট অবশ্যই হবে ভার্বের আগে ইনফিনিটিভ, আমরা আগেই দেখাইছি। আর নেক্সট ওয়ান, অ্যাক্টিভের এক্সাম্পল হিসাবে দেখব হেল্প। হেল্প বাংলা
অ্যাসিস্ট বা সাহায্য করা। তো আমরা যখন সাহায্যার্থে কোনো ভার্ব ব্যবহার করি পজিটিভ হিসাবে, তখন আমরা ব্যবহার করব হেল্প। আই হেল্প হিম টু ডু দ্য ওয়ার্ক, অথবা আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক। দ্যাট মিন্স ইনফিনিটিভ অর বেস ফর্ম বোথ উইল বি কারেক্ট। আমি তাকে কাজটি করতে সাহায্য করেছিলাম বা করি, যদি এখানে পাস্ট টেন্স হয় করেছিলাম, প্রেজেন্ট টেন্স হলে পরে করি, যদি হয় ফিউচার টেন্স করব। কিন্তু যে ফর্মে থাকুক না কেন, আমরা অবজেক্টের পরে যে ভার্বগুলো ব্যবহার করেছি, এই ভার্বকে বলা হয় অ্যাকশন ভার্ব। এই অ্যাকশন ভার্বগুলো পজিটিভ ভার্বের স্ট্রাকচার অনুসারে। বন্ধুরা, এখন যাব আমাদের প্যাসিভিস্ট এক্সাম্পলে। তো আগেই বলা হয়েছে প্যাসিভের জন্য আমরা ব্যবহার করি দুইটি পজিটিভ ভার্ব, নাম্বার 1 হ্যাভ এবং আরেকটি গেট। হ্যাভ কখন ব্যবহার করি? আগেই বলা হয়েছে যদি কোনো দায়িত্ব অর্পণ করা হয় অথবা টাকার বিনিময়ে যদি আমরা কোনো কাজ করিয়ে নিই, তাহলে যে পজিটিভ ভার্ব হিসাবে ব্যবহার করব সেটাই হবে আমাদের হ্যাভ। যেমন আই হ্যাভ মাই হাউস পেইন্টেড, দ্যাট মিন্স মাই হাউস লুকস ফেড অর ডিসকালার। আই লাইক টু হ্যাভ পেইন্টেড। এখানে অর্থাৎ আমি যখন পেইন্টারের দ্বারা আমার বাড়িটা রং করে নেব, তখন কিন্তু তাকে পেইন্টিংয়ের বিনিময়ে কিছু টাকা দিতে হবে। স্ট্রাকচার মাই হাউস, থিংস বস্তুবাচক অবজেক্ট, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। বন্ধুরা, এবার লাস্ট এক্সাম্পল, আই গেট মাই হাউস পেইন্টেড। দুটোর অর্থ প্রায় কাছাকাছি। এখানে কিছুটা কনভিন্স করে অথবা পারসিউট করে, কাজ তো করে দিতে চাচ্ছেই না, বুঝিয়ে শুনিয়ে তাকে কনভিন্স করে আমি কাজটি অর্থাৎ আমার বাড়িটা আমি রং করে নিই, অথবা হতে পারে নিয়েছিলাম অথবা নিব। অর্থাৎ আমরা এখানে যে টেন্সই ব্যবহার করি না কেন, হ্যাভের জায়গায় যদি হয় হ্যাজ, পার্সন অনুসারে সমস্যা নেই, উইল হ্যাভ হলে পারেও তাই হবে। অথবা হতে পারে আই অ্যাম গোয়িং টু হ্যাভ, অর্থাৎ অবজেক্টের আগে হ্যাভ বা গেট থাকলেই পরে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। বন্ধুরা, এই হলো আমাদের কিছু পজিটিভ ভার্ব দ্বারা বাক্যের স্ট্রাকচার এবং কিছু উদাহরণ। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করব, এবং পরবর্তী পর্যায়ের ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমরা সাবস্ক্রাইবার হব। নম্বর টুডে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকে, সবাইকে ভালো রাখে।